Assalamu alaikum everyone. Welcome to the 13th lecture of Critical Theories and Literary Criticism, NG 4231. Today, in our lecture 13, we will start our new text for final, which is, I hope you are watching, আপনারা আশা করি দেখতে পাচ্ছেন আপনাদের স্ক্রিনে, A Study of Poetry by Matthew Arnold. সামারিটা আমরা দুই ভাগে ভাগ করেছি। আজকে লেকচার 13 আমরা অর্ধেক কভার করার ট্রাই করব এবং বাকি অর্ধেক আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ ট্রাই করব। সামারি পড়তে পড়তে আমরা ইনশাল্লাহ আমাদের মূল টেক্সটে ঢুকে যাব, মেইন টেক্সটে ঢুকে যাব। পুরো টেক্সট কভার করা হয়তো সম্ভব হবে না, আমরা যতটুকু সম্ভব সামারি এবং টেক্সট কম্বাইন করে আমাদের কম্প্রিহেনশনটাকে যতদূর পারা যায় এনহ্যান্স করার চেষ্টা করব। আমাদের মূল আলোচনা শুরু করার পূর্বে let's have an idea about what is a study of poetry. আমরা আমাদের এই সামারি স্লাইড থেকে প্রথম স্লাইডটা নিয়ে আলোচনা শুরু। A study of poetry. A study of poetry, it is actually a critical essay. এটা একটি সমালোচনা ধর্মী রচনা, an essay based on critical theories. This is a critical essay by Matthew Arnold. Who wrote this essay? Matthew Arnold. আশা করি ম্যাথু আর্নল্ড সম্পর্কে আপনারা অনেকেই জানেন, ওয়ান অফ দ্য ভিক্টোরিয়ান পোয়েটস। কিন্তু কবি হিসেবেও, সমালোচক হিসেবে, সাহিত্য সমালোচক হিসেবে ম্যাথু আর্নল্ড অনেক বেশি জনপ্রিয়, অনেক বেশি সুপরিচিত। সো আ স্টাডি অফ পোয়েট্রি, দিস ইজ আ ক্রিটিক্যাল এসে বাই ম্যাথু আর্নল্ড। ইন দিস এসে, আমাদের এই রচনায় আর্নল্ড ক্রিটিসাইজেস দ্য আর্ট অফ পোয়েট্রি, কাব্য রচনার শিল্প, কবিতার শিল্প। কবিতার শিল্প বিষয়ে ম্যাথু আর্নল্ড সমালোচনা করেছেন, অ্যাজ ওয়েল এজ দ্য আর্ট অফ ক্রিটিসিজম, একই সাথে সমালোচনার যে শিল্প, আর্ট অফ ক্রিটিসিজম, দুটো আর্ট সম্পর্কে উনি সমালোচনা করেছেন। কবিতার শিল্প, কাব্য শিল্প এবং সাহিত্য সমালোচনার শিল্প, দুই ধরনের শিল্প সম্পর্কে উনি সমালোচনা করেছেন, বিস্তারিত আলোচনা করেছেন। Arnold believes that the art of poetry is capable of high destinies. আমরা যদি A Study of Poetry এই এসেটা পড়তে শুরু করি, একদম শুরুর দিকেই দেখব এই কথাটা। আমরা যদি চলে যাই A Study of Poetry, this is the main text. এটা অ্যাভেলেবল আছে গুগল ক্লাসরুমে। The Study of Poetry. The Study of Poetry এই এসেটার প্রথম সেন্টেন্সটা যদি আমরা দেখি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। A Study of Poetry এই ক্রিটিক্যাল এসে প্রথম সেন্টেন্সটা যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাবো প্রথমেই লেখা আছে দ্য ফিউচার অফ পোয়েট্রি ইজ ইমেন্স, কবিতার ভবিষ্যৎ এটা ব্যাপক। ফিউচার ইজ ইমেন্স মানে যত দিন যাবে কবিতার যে সম্ভাবনা, কবিতার যে ভবিষ্যৎ ততই উজ্জ্বল হতে থাকবে। কবিতার ভবিষ্যৎ কখনোই সংকটাপন্ন হবে না, যত সময় যাবে কবিতার সম্ভাবনা। স্যার আপনার কথা কিছুই বোঝা যাচ্ছে না। ও আচ্ছা আচ্ছা, এখন বোঝা যাচ্ছে? এখন বুঝতে পারছেন? হ্যালো হ্যালো, প্লিজ রেসপন্স। এখন বুঝতে পারছেন? লেট মি ট্রাই এগেইন, আমি আবার ট্রাই করছি। স্যার আপনার কথা কিচ্ছু বুঝতে পারছি না।
দুজনেরই কি একই সমস্যা? আচ্ছা, আপনারা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? আপনারা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? আমার এখানে কোনো সমস্যা দেখাচ্ছে না। ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার কথা কি শুনতে পাচ্ছেন? স্যার কথা কিছুই বুঝতে পারছি না, সব কেটে কেটে আসতেছে। কেটে কেটে আসছে। স্যার এমন তো সেম হওয়ার কথা প্রবলেমটা না। মনে হয় সেবারও হচ্ছিল, ও লিভ নিয়ে নিছে। মানে কথা সব একটা ওয়ার্ড আসতেছে কেটে যাচ্ছে, বুঝতেছি না আসলে নেটওয়ার্ক প্রবলেম নাকি। মানে আমার এখানে নেটওয়ার্কের অবশ্য সমস্যা দেখাচ্ছে না। সেবা, তুমি কি এখন শুনতে পাচ্ছ কথা? আচ্ছা, আমি আবার শুরু করছি, দেখেন কতদূর বোঝা যায়। আমরা বলছিলাম দ্য ফিউচার অফ পোয়েট্রি, কবিতার ভবিষ্যৎ। দ্য ফিউচার অফ পোয়েট্রি ইজ ইমেন্স। ম্যাথু আর্নল্ড বলছেন দ্য ফিউচার অফ পোয়েট্রি ইজ ইমেন্স। ইমেন্স মানে হচ্ছে it it will have a bright future. কেন? Because in poetry, where it is worthy of its high destinies, our race, as time goes on, will find an ever surer and surer stay. কবিতার প্রয়োজনীয়তা কখনোই হারাবে না। কবিতা সবসময়ই মানুষের কাছে সমান গ্রহণযোগ্যতা থাকবে। কবিতাকে মানুষ সবসময়ই প্রিয় বস্তুর কাতারে রাখবে। কবিতা সবসময়ই মানুষের পছন্দের বিষয় হিসেবে থাকবে। ম্যাথু আর্নল্ড শুরুতে কবিতার প্রয়োজনীয়তা, কবিতার ভবিষ্যৎ, কবিতা সবসময় তার যে উচ্চ আসন সেটা বজায় থাকবে। A study of poetry. This is a critical essay, as we have already discussed. A critical essay by Matthew Arnold. In this essay, Arnold criticizes the art of poetry as well as the art of criticism. কবিতার শিল্প এবং সাহিত্য সমালোচনার শিল্প সম্পর্কে উনি আলোচনা করেছেন। এরপর যেটা আমরা আলোচনা করলাম, the art of poetry is capable of high destinies. কবিতার যে শিল্প, কাব্য শিল্প, সেটার ভবিষ্যৎ নিঃসন্দেহে অনেক উজ্জ্বল। It is the art in which the idea itself is a fact. এই বিষয়ে ম্যাথু আর্নল্ড উনি ওনার যে কনফিডেন্স সেটা বেশ জোরের সাথে প্রকাশ করছেন। Poetry is an art, obviously. কবিতার ভবিষ্যৎ যে উজ্জ্বল সবসময়ই, ম্যাথু আর্নল্ড এটাকে ফ্যাক্ট হিসেবে ঘোষণা করছেন। He says that, ম্যাথু আর্নল্ড বলছেন, we should understand the worth of poetry as it is, poetry that shows us a mirror of life. Poetry, কবিতা, it shows us a mirror of life. Sorry for my voice, আজকে ভয়েস একটু সমস্যা হচ্ছে। আমরা এই লাইনটা
আমরা আবার ফোকাস করছি। He says that we should understand the worth of poetry as it is poetry that shows us a mirror of life. Science, according to Arnold, is completely without poetry. আর্নল্ড বলছেন বিজ্ঞান is incomplete without poetry. বিজ্ঞান কবিতা ছাড়া অসম্পূর্ণ। স্যার জি জি, স্যার এখন আমরা শুনতে যখন পাচ্ছেন আমার রেকর্ডিংটা কথা? শুনবো তখন জি স্যার এখন শুনতে পাচ্ছি, কিন্তু আমরা মানে রেকর্ডিংটা যখন শুনবো তখন তো এই প্রবলেমটা মেবি হবে না, তাই না? না, এখন মানে আমি তো বলছি এখন হতে পারে যে আমার ডিভাইসে সমস্যা থাকতে পারে। আপনারা যদি আমাকে ফিডব্যাক না দেন আমি বুঝতে পারবো না যে আমার কথা কি রেকর্ড হচ্ছে কিনা। না স্যার এখন ঠিক আছে, এখন একদম ক্লিয়ার, এখন কোনো প্রবলেম নাই। আচ্ছা, যদি মানে কথা যখনই কেটে যাবে আমাকে একটু কাইন্ডলি বলবেন, নইলে আমি তো মানে বুঝতে পারবো না আসলে। আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে। আমরা যে যে পার্টটা থেকে আমাদের মনোযোগটা দেওয়া জরুরি সেই পার্টটা আমরা হাইলাইট করছি। এর আগে কথাগুলো খুবই জেনারেল কথা, আশা করি আপনারা বুঝতে কষ্ট হবে না। এর আগে ম্যাথু আর্নল্ড বলতে চেয়েছেন যে কবিতার ভবিষ্যৎ সব সময় উজ্জ্বল। সময় যত যাবে কবিতার গ্রহণযোগ্যতা, কবিতার জনপ্রিয়তা তত বৃদ্ধি পাবে, কবিতার আকর্ষণ কখনো কমবে না। এই বিষয়ে ম্যাথু আর্নল্ড একদম পুরো 100% কনফিডেন্ট। এটা একটা ফ্যাক্ট। উনি বলছেন দ্য ফিউচার অফ পোয়েট্রি ইজ ইমেন্স, ব্রাইট। এরপর উনি উনার এসেতে যে কথাটা বলার চেষ্টা করছেন যে পোয়েট্রি ইট অ্যাকচুয়ালি শোজ আস আ মিরর অফ লাইফ। কবিতা আমাদের জীবনের একটা প্রতিচ্ছবি। আমাদের দৈনন্দিন জীবনযাপন, আমাদের যে সার্বিক জীবন ধরন, সেই জীবনের শোজ আস দ্য রিফ্লেকশন অফ লাইফ। এই বিষয়ে তো আমাদের কারো কোনো সন্দেহ থাকার কথা না যে কবিতা, একটা কবিতা সেটা যতই দুর্বোধ্য কবিতা হোক না কেন, কবির উদ্দেশ্য থাকে আমাদের জীবনের কিছু বিশেষ, জীবনের কিছু কিছু বিষয় যেগুলো আমাদের মনোযোগ দেওয়া প্রয়োজন, কিছু কিছু বিষয় আমাদের ভালো করে খেয়াল করা প্রয়োজন। হয়তো আমরা ভুল করছি, সেই ভুলগুলো আমাদের সংশোধন করা প্রয়োজন। কবি সবসময় চেষ্টা করবেন আমাদের কিছু জ্ঞান জন্য। স্যার আবারও সেম প্রবলেম হচ্ছে। আচ্ছা, আমি একটা কাজ করছি, আমি অন্য একটা ডিভাইস থেকে আসছি, আমাকে প্লিজ বলবেন। আমি আরেকটা ডিভাইস থেকে আসছি। আসসালামু আলাইকুম, আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতে পাচ্ছি। জি স্যার এখন শোনা যাচ্ছে। আচ্ছা, আমি আমার মানে ফোন থেকে ঢুকেছি। আচ্ছা, যেখানে ছিলাম, ম্যাথু আর্নল্ড তার এই স্টাডি অফ পোয়েট্রি, এই এসে, এই রচনায় উনি কি বলতে চাচ্ছেন। প্রথমে উনি বললেন যে কবিতার ভবিষ্যৎ সবসময় উজ্জ্বল, কখনোই কবিতার আকর্ষণ কমবে না। এটা একটা ফ্যাক্ট উনি বলছেন।
এরপর যে কথাটি উনি বলছেন সেটা হচ্ছে পোয়েট্রি শোজ আস এ মিরর অফ লাইফ। আমাদের জীবনের বিভিন্ন বিষয়ের প্রতিচ্ছবি, প্রতিফলন আমরা কবিতার মধ্যে দেখতে পাই। কবিতা আমাদের জীবনের প্রতিফলন। After that, Matthew Arnold is going to state that science is incomplete without poetry. Science, according to Arnold, is incomplete without poetry. কাব্য ছাড়া, কবিতা ছাড়া বিজ্ঞান পর্যন্ত অসম্পূর্ণ। কবিতা ছাড়া বিজ্ঞানও অসম্পূর্ণ। বিজ্ঞান আমরা জানি, সায়েন্স ইজ লুকিং ফর ট্রুথ, সায়েন্স ইজ লুকিং ফর রেশনাল এক্সপ্লেনেশন। এই বিজ্ঞান পর্যন্ত ইনকমপ্লিট, অসম্পূর্ণ, উইদাউট পোয়েট্রি। তাহলে কবিতাটা কি? একটু আগে আমরা জানতে পারলাম ম্যাথু আর্নল্ড বলছেন পোয়েট্রি ইজ আ মিরর অফ লাইফ। আবার বলছেন সায়েন্স ইজ ইনকমপ্লিট উইদাউট পোয়েট্রি। আফটার দ্যাট রিলিজিয়ন অ্যান্ড ফিলসফি উইল গিভ ওয়ে টু পোয়েট্রি। ম্যাথু আর্নল্ড আরেকটা বেশ গুরুত্বপূর্ণ কথা বলছেন। উনি বলছেন রিলিজিয়ন, ধর্ম, অ্যান্ড ফিলসফি, দর্শন, উইল গিভ ওয়ে টু পোয়েট্রি। ধর্ম, দর্শন এসবের অস্তিত্ব বিলীন হয়ে যেতে পারে, বাট পোয়েট্রি উইল অলওয়েজ বি দেয়ার। ধর্ম এবং দর্শন পর্যন্ত কবিতাকে জায়গা করে দেবে। উইল গিভ ওয়ে টু পোয়েট্রি মানে কবিতা তার অবস্থান এতটাই পাকাপোক্ত যে ধর্ম, দর্শন পর্যন্ত বিলীন হয়ে যেতে পারে, বাতিল হয়ে যেতে পারে, কিন্তু কবিতার গুরুত্ব, কবিতার গ্রহণযোগ্যতা সবসময় থাকবে। এই বিষয়ে আপনারা কি একমত? ডু ইউ এগ্রি উইথ দিস স্টেটমেন্ট? ম্যাথু আর্নল্ড বলছেন যে রিলিজিয়ন অ্যান্ড ফিলোসফি উইল গিভ ওয়ে টু পোয়েট্রি। এই বিষয়ে কি আপনারা কিছু বলতে চাচ্ছেন? এরপরে আর্নল্ড কি বলছেন? আর্নল্ড টার্মস পোয়েট্রি অ্যাজ এ ক্রিটিসিজম অফ লাইফ। কবিতাকে উনি আরো বলছেন আ ক্রিটিসিজম অফ লাইফ। কবিতা সম্পর্কে উনি কি কি বললেন? একবার বললেন দিস ইজ এ মিরর অফ লাইফ, আবার বললেন সায়েন্স ইজ ইনকমপ্লিট উইদাউট পোয়েট্রি। নেক্সট হি সেড রিলিজিয়ন অ্যান্ড ফিলোসফি উইল গিভ প্লেস টু পোয়েট্রি। এবং ধর্ম, দর্শন কবিতাকে জায়গা করে দেবে। কবিতার অবস্থান এতটাই গুরুত্বপূর্ণ যে ধর্ম, দর্শন বিলীন হয়ে যেতে পারে, কিন্তু কবিতা সবসময় থাকবে। আর্নল্ড টার্মস পোয়েট্রি অ্যাজ এ ক্রিটিসিজম অফ লাইফ, যে কথাটা এখানে আমরা বলছি, পোয়েট্রি ইজ এ ক্রিটিসিজম অফ লাইফ। ক্রিটিসিজম অফ লাইফ, একটু আগে বললাম যে আমাদের জীবনে আমরা অনেক সময় অনেক ভুল করি। আমরা জেনে ভুল করি, না জেনে ভুল করি, মনের অজান্তে ভুল করি, কিন্তু সেই ভুলগুলো আমাদেরকে ধরিয়ে দেবে কে? সাধারণত আমরা আমাদের সাহিত্যের মাধ্যমে আমরা আমাদের ভুলগুলো আমাদের চোখের সামনে স্পষ্ট হয়ে ওঠে। ক্রিটিসিজম অফ লাইফ, জীবনের সমালোচনা, জীবনের সমালোচনা, ক্রিটিসিজম অফ লাইফ। এই বিষয়ে আপনাদের কারো কোনো কথা আছে? কিছু বলতে 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 চাচ্ছেন? এই যে আর্নল্ড বলছেন কবিতা, পোয়েট্রি ইজ এ ক্রিটিসিজম অফ লাইফ। নিপা আক্তার শুনতে পাচ্ছেন? নিপা শুনতে পাচ্ছেন? ইয়েস স্যার। এই যে ম্যাথু আর্নল্ড বললেন যে কবিতা, কি আপনি একমত? স্যার আমি মাত্র জয়েন করেছি তো বিষয়টা ভালো করে বুঝিনি। না না, আপনি আপনার
ব্যক্তিগত পয়েন্ট অফ ভিউ, আপনার পার্সোনাল দৃষ্টিভঙ্গি থেকে বলেন। এই যে ম্যাথু আর্নল্ড উনি বলছেন যে কবিতা, দিস ইজ এ ক্রিটিসিজম অফ লাইফ। কবিতা মানেই হচ্ছে জীবনের সমালোচনা। এই বিষয়ে কি আপনি কি বলেন? ইয়েস স্যার, আমারও তাই মনে হয়, কারণ কবিতা তো ইমিটেশন অফ লাইফ। কবিতা হচ্ছে জীবনের অনুকরণই তো। হ্যাঁ, শুধু ইমিটেশন না, হ্যাঁ, এবং একই সাথে আমাদেরকে দেখিয়ে দেবে আমরা কোথায় ভুল করছি, আমরা কোথায় ভুল করছি, আমরা কোথায় ভুল সিদ্ধান্ত নিচ্ছি, আমরা কোথায় অন্যায় করছি, সেগুলো কিন্তু আমরা কবিতার মাধ্যমে, সাহিত্যের মাধ্যমে কিন্তু আমরা আরো ভালোভাবে বুঝতে পারি। হ্যাঁ, কবিতার মাধ্যমে আমাদের ইমিডিয়েটলি, রিয়ালাইজেশনটাও হবে। থ্যাংক ইউ, সেটাই, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আমরা পরের পার্টে আছি। আর্নল্ড বলছেন পোয়েট্রি ইজ এ ক্রিটিসিজম অফ লাইফ। কাব্য, কবিতা হচ্ছে আমাদের জীবনের সমালোচনা। দেয়ার বাই রিফিউটিং দ্য অ্যাকুজেশন অফ প্লেটো। এরপর প্লেটোর একটা অ্যাকুজেশন উনি খণ্ডন করছেন, প্লেটোর একটা বক্তব্য উনি বাতিল করে দিচ্ছেন, রিফিউট করে দিচ্ছেন। উনি বলছেন, as time goes on, man will continue to find comfort and solace in poetry. তার মানে প্লেটো কি বলেছিলেন? মেবি প্লেটো তার উল্টা কথাটা বলেছিলেন। প্লেটো হয়তো বলেছিলেন যে মানুষ যত আধুনিক হবে, মেবি কবিতার প্রয়োজনীয়তা আস্তে আস্তে কমে যাবে। একটা সময় মানুষ আর কবিতা পছন্দ করবে না, কবিতা পড়তে চাইবে না, তাই না? এটা হচ্ছে প্লেটো মেবি বলেছিলেন যে as the time goes on, maybe people will not find poetry as attractive as before. কিন্তু এই জায়গায় আর্নল্ড এসে প্লেটোর সাথে মতবিরোধে যাচ্ছেন। প্লেটোর এই বক্তব্যকে উনি খণ্ডন করে বলছেন যে as time goes on, man will continue to find comfort and solace in poetry. সময় যতই যাক না কেন, পৃথিবী যতই আধুনিক হোক না কেন, মানুষ সব সময় কবিতায় শান্তি এবং আশ্রয় খুঁজে পাবে। কমফোর্ট অ্যান্ড সোলেস। কমফোর্ট মানে কি? কমফোর্ট মানে হচ্ছে আরাম, কমফোর্টেবল, আমরা বলি না কমফোর্টেবল। কমফোর্ট অ্যান্ড সোলেস, কবিতায় মানুষ সবসময় শান্তি, আনন্দ, আশ্রয় খুঁজে পাবে। কবিতা এমন একটা আশ্রয় যেটা সার্বজনীন। 1000 বছর আগেও মানুষ এখানে কবিতায় আশ্রয় পেত, 1000 বছর পরেও পাবে। As time goes on, man solace in poetry. কবিতা মানুষকে সবসময় আনন্দ দেবে। কবিতায় মানুষ সবসময় তার যে আবেগী আশ্রয়, শেল্টার অফ ইমোশন, সে সবসময় পাবে। কবিতা মানুষকে সবসময় আশ্রয় দিয়ে যাবে। তাহলে আমাদের এই স্লাইডটার বিষয়বস্তুটা কি? আমরা যদি খুব অল্প কথায় এই স্লাইডটাকে আমরা যদি ব্যাখ্যা করতে চাই, তাহলে প্রথমে আমরা কি বলবো? আমরা যে কথাগুলো বুঝেছি ওই কথাগুলো আমরা আগে লিপিবদ্ধ করি। প্রথমেই আর্নল্ড বলছেন যে কবিতা ভবিষ্যৎ সবসময় উজ্জ্বল। পোয়েট্রি ইজ কেপেবল অফ হাই ডেস্টিনিস। কবিতার ভবিষ্যৎ সবসময় সমৃদ্ধ, উজ্জ্বল। কবিতার আকর্ষণ কখনো কমবে না। এরপর উনি বলছেন পোয়েট্রি ইজ আ মিরর অফ লাইফ। আমাদের জীবনের প্রতিফলন হচ্ছে কবিতা। বিজ্ঞান গুরুত্বপূর্ণ হতে পারে, কিন্তু সায়েন্স ইজ স্টিল ইনকমপ্লিট উইদাউট পোয়েট্রি। কাব্য ছাড়া বিজ্ঞান পর্যন্ত অসম্পূর্ণ। এমনকি ধর্ম, দর্শন, এসব যতই গুরুত্বপূর্ণ হোক না কেন, কবিতার কাছে তারা জায়গা ছেড়ে দেবে। ধর্ম, দর্শন এগুলো যতই শক্তিশালী হোক না কেন, যতই প্রতাপশালী হোক না কেন, কবিতার স্থান তাদের সবার ঊর্ধ্বে। কবিতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কবিতা কেন সবচেয়ে গুরুত্বপূর্ণ? দিস ইজ আ ক্রিটিসিজম অফ লাইফ। পোয়েট্রি ইজ আ ক্রিটিসিজম অফ লাইফ। আমাদের জীবনের সমালোচনা। আমরা কোথায় ভুল করছি, কোথায় আমরা আরেকটু ভালো করতে পারি, এই বিষয়ে কবিতা আমাদেরকে বিভিন্ন সময়, বিভিন্ন যুগে, বিভিন্ন ভাবে আমাদেরকে অনুপ্রেরণা দেবে, বুদ্ধি দেবে। And we ultimately will find
comfort and solace in poetry. কবিতায় আমাদেরকে আনন্দ দেবে, আশ্রয় দেবে, শান্তি দেবে, এই কথাগুলোই আর্নল্ড বলছেন। তাহলে আমরা এই স্লাইডে আপনাদের কারো কোনো কনফিউশন আছে? একটু দেখেন তো এক নজর, এই স্লাইডটা কি ক্লিয়ার না? আমার ধারণা এই স্লাইডে কঠিন কোনো কথা নেই। তারপরে যদি আপনারা কোনো হ্যাঁ বিষয় স্যার, যদি এটা ক্লিয়ার। মানে আলোচনা করতে চান, জি বলেন। না স্যার, বললাম যে কোনো প্রবলেম আচ্ছা, নাই, এটা ক্লিয়ার। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা তাহলে এই নেক্সট স্লাইডে যাওয়ার আগে আমরা একটা কাজ করি, আমাদের যে মূল টেক্সটটা সেটা আমরা একটা প্যারাগ্রাফ একটু পড়ে নিই, কি বলছে। এটা হচ্ছে আমাদের মূল টেক্সট। দিস ইজ আওয়ার মেইন এসে, দ্য স্টাডি অফ পোয়েট্রি। আমরা একটু পড়ি। The future of poetry is immense. Why? Our race, as time goes on, will find an ever surer and surer stay. প্রথম লাইন, এটা আমরা অলরেডি আলোচনা করেছি যে কবিতার ভবিষ্যৎ সবসময় উজ্জ্বল। The destiny of poetry is always high. And every race, পৃথিবীতে যত মানব জাতি, যত জাতি আসবে, সবাই এই কবিতার মধ্যে তাদের আশ্রয় খুঁজে পাবে। Surer and surer stay, কবিতাই আমাদেরকে সত্যিকারের মানসিক আশ্রয় দেবে, আবেগের আশ্রয় হবে কবিতা। There is not a creed which is not shaken. পৃথিবীতে যত মতবাদী আসুক না কেন, ক্রিড বলতে ক্রিড, ম্যাক্সিম, ফিলসফি, যত শক্তিশালী ফিলসফি হোক না কেন, একটা সময় সেই ফিলসফি, সেই দর্শন বাতিল হয়ে যায়। There is not a creed which is not shaken. একটা মূলনীতি, একটা বিশ্বাস, সেটা যতটাই পোক্ত হোক না কেন, একটা সময় সেটাতে কাঁপুনি লাগে, মানে হচ্ছে সেটা নড়বড়ে হয়ে যায়। Even the greatest, strongest creed, accredited dogma which is not shown to be questionable. Even সবচেয়ে কঠিন নিয়ম কানুনও একসময় প্রশ্নবিদ্ধ হয়, সব সময় টিকে থাকে না। Not a received tradition which does not threaten to dissolve. একটা ট্র্যাডিশন, সেটা যতই শক্তিশালী হোক না কেন, প্রভাবশালী হোক না কেন, একটা ট্র্যাডিশন কখনো না কখনো ঠিকই হুমকির সম্মুখীন হয়। Our religion has materialized itself in the fact, in the supposed fact. It has attached its emotion to the fact. Now the fact is failing it. Even একটা ধর্ম, সেটা যতই প্রভাবশালী ধর্ম হোক না কেন, একটা সময় সেই ধর্মের বিরুদ্ধে কিন্তু বিদ্রোহ, আন্দোলন ঠিকই চলে আসে। পৃথিবীতে যত বড় বড় প্রভাবশালী ধর্ম আছে, প্রতিটা ধর্মের বিরুদ্ধেই কিন্তু চ্যালেঞ্জ এখন আমরা শুনতে পাই। বাট ফর পোয়েট্রি, কিন্তু কবিতা, দ্য আইডিয়া ইজ এভরিথিং। কবিতার মূল শরীরটা হচ্ছে তার ভাবনা, তার চিন্তা ভাবনা, চেতনা। The rest is a world of illusion, a divine illusion. Poetry attaches its emotion to the idea. The idea is the fact. The strongest part of our religion today is its unconscious poetry. আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। ইভেন এখানে বলছে যে কোনো ধর্ম, পৃথিবীতে এখন তো অনেক ধর্ম আছে, যে কোনো ধর্মের মূল অংশটা is its unconscious poetry. ধর্মের মধ্যে আমরা যে আশ্রয় খুঁজে পাই, এই যে ধর্মের এত অনুরাগী, এর অন্যতম কারণ, সব ধর্মের মধ্যেই, সেটা যে ধর্মই হোক না কেন, একটা প্রচ্ছন্ন, একটা লুকানো কাব্য থাকে। সেই কাব্য, সেই ডিভাইন পোয়েট্রি আমাদেরকে সবসময় আকর্ষণ করে। এবং আমরা যতটা না ধর্মের কাছে আশ্রয় গ্রহণ করি, তার থেকে বেশি আমরা কবিতার কাছে, সেই ধর্মের মতবাদ গুলো তো কবিতার ভাষায় আমাদের সামনে উপস্থাপন করা হয়, সেই কবিতার কাছে আমরা নিজেদেরকে আত্মসমর্পণ করি। ওকে, লেটস আমরা আমাদের সামারি স্লাইডের নেক্সট স্লাইডে চলে যাই। সামারি পার্ট 2। আর্নল্ড says that, আর্নল্ড বলছেন,
when one reads poetry, যখন কেউ কবিতা পাঠ করেন, he tends to estimate whether it is of the best form or not. পড়তে পড়তেই সে ধারণা করার চেষ্টা করে, তুলনা করার চেষ্টা করে, জাজ করার চেষ্টা করে যে কবিতাটা সে পড়ছে সেটা কি সর্বশ্রেষ্ঠ কবিতা কিনা। সে তার জীবনে যতগুলো কবিতা পড়েছে, ইজ ইট দ্য বেস্ট পোয়েম অর নট। আপনারা নিজেরা চিন্তা করেন, যখনই আমরা কোনো কবিতা পড়ি তখন কিন্তু আমাদের মনের মধ্যে এই জাজমেন্ট বাটনটা কিন্তু অন হয়ে যায়, আমরা কিন্তু তুলনা করতে থাকি। when we read poetry, we all tend to estimate whether it is one of the best form or not. এই যে কবিতাটা পড়ছি আমরা, এটা কি ভালো কবিতা? কত ভালো কবিতা! এটা কি একটা শ্রেষ্ঠ কবিতা? ওয়ান অফ দ্য বেস্ট পোয়েমস? কবিতার স্ট্রাকচারটা কেমন? আমরা কিন্তু পড়তে পড়তেই যতটা না আমরা এনজয় করি তার থেকে বেশি আমরা কিন্তু জাজমেন্ট করতে ব্যস্ত হয়ে যাই। এটা বেশিরভাগ মানুষের বেলায় সত্য। অর্ডিনারি রিডার্স, এটা তাদের টেন্ডেন্সি, ইট ইজ দ্য কমন টেন্ডেন্সি অফ দ্য অর্ডিনারি রিডার্স টু জাজ, টু এস্টিমেট। এস্টিমেট মানে কি? পরিমাপ করা। এস্টিমেট whether this poetry is of the best form or not. কবিতার যে কাঠামো, এটা কি সর্বশ্রেষ্ঠ কিনা? ইজ ইট দ্য বেস্ট ওয়ান? এটা কি ভালো? ভালো হলে কতটুকু ভালো? এই যে পরিমাপ করার টেন্ডেন্সি, প্রবণতা, ইট হ্যাপেন্স ইন 3 ওয়েজ। 3 ভাবে এস্টিমেশনটা হয়, 3 ভাবে আমরা পরিমাপ করি। কি কি? দ্য রিয়েল এস্টিমেট, দ্য হিস্টোরিক এস্টিমেট অ্যান্ড দ্য পার্সোনাল এস্টিমেট। একটা কবিতাকে যখন আমরা পরিমাপ করি, জাজ করি, তখন আমরা 3 ভাবে জাজ করি। একটা হচ্ছে প্রকৃত পরিমাপ, মানে এটা হচ্ছে রিয়েল। রিয়েলটা কি এটা আমরা একটু একটু পরে একটু ব্যাখ্যা করব। আগে 3টার নাম আপনারা জেনে নেন, কাগজ কলম থাকলে একটু লিখে রাখেন। 3 ধরনের এস্টিমেটের কথা বলছে: রিয়েল, প্রকৃত, হিস্টোরিক ঐতিহাসিক, এবং পার্সোনাল ব্যক্তিগত। রিয়েল, হিস্টোরিক, পার্সোনাল। রিয়েল, হিস্টোরিক, পার্সোনাল। আমাদের তুলনাগুলো হচ্ছে মোটামুটি এই 3 প্রকারের মধ্যেই সীমাবদ্ধ। এখন what is real estimate? The real estimate is an unbiased viewpoint that takes into account both historical context and the creative faculty to judge the work of poetry. এই সেন্টেন্সটা আমরা একটু মন দিয়ে দেখি কি বলছে। What is real estimate? What is real estimate? Is an unbiased viewpoint. Real estimate-টা হচ্ছে একেবারে আনবায়াসড। আমরা কোন রকম বায়াস হব না, আমরা একদম নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে জাজ করব, আমরা কোনো পক্ষপাতিত্বে যাব না। রিয়েল এস্টিমেট, প্রকৃত পরিমাপ, মানে প্রকৃত জাজমেন্ট যেটা, এটা আনবায়াসড, নিউট্রাল। রিয়েল এস্টিমেট, দিস ইজ অ্যান আনবায়াসড ভিউ পয়েন্ট। আনবায়াসড ভিউ পয়েন্ট আরেকটু ব্যাখ্যা আছে পরবর্তীতে। ইট টেকস ইনটু অ্যাকাউন্ট বোথ হিস্টোরিক্যাল কনটেক্সট, হিস্টোরির ব্যাপারটাও আসবে জাজমেন্ট করতে গেলে, ঐতিহাসিক ব্যাপারটাও আসবে, ইতিহাস ঐতিহাসিক ব্যাপারটাও আসবে, অ্যান্ড দ্য ক্রিয়েটিভ ফ্যাকাল্টি, এবং যিনি কবি তার যে সৃজনশীলতা সেটাকেও আমরা জাজ করব। ঐতিহাসিক মূল্যটাও আমরা নির্ধারণ করার চেষ্টা করব যে ঐতিহাসিকভাবে এই কবিতার গুরুত্ব কতখানি, কবিতার ঐতিহাসিক গুরুত্ব কতটুকু, এবং তার সাথে যোগ করব যিনি কবি তার সৃজনশীলতা, তার যে ক্রিয়েটিভিটি, অরিজিনালিটি, ওনার যে কবি হিসেবে দক্ষতা সেটা কেমন। ওকে,
টু জাজ দ্য ওয়ার্থ অফ পোয়েট্রি, কোনো কাব্যের কোনো কবিতার মূল্য নির্ধারণ, যদি কোনো কবিতার মূল্য কতখানি মূল্যবান কবিতাটি, সেটা আমরা জাজ করতে গেলে এই বিষয়গুলো কিন্তু চলে আসে। তাহলে রিয়েল এস্টিমেটে আমরা কি পয়েন্টগুলো নোট আউট করছি? রিয়েল এস্টিমেট হচ্ছে নাম্বার 1, আনবায়াসড ভিউ পয়েন্ট। রিয়েল এস্টিমেট যখন আমরা করব, আমাদের জাজমেন্টটা হবে হচ্ছে নিউট্রাল, আমরা পক্ষপাতিত্ব করব না, আমরা আনবায়াসড হব, নিউট্রাল হব। আনবায়াসড ভিউ পয়েন্ট, আনবায়াসড ভিউ পয়েন্ট থেকে আমরা কি কি জাজ করব? নাম্বার 2, হিস্টোরিক্যাল কনটেক্সট, ঐতিহাসিক যে বিষয়গুলো, ঐতিহাসিক মূল্য, সেটা বের করার চেষ্টা করব। অ্যান্ড দ্য ক্রিয়েটিভ ফ্যাকাল্টি অফ দ্য পোয়েট, কবিতার সৃজনশীলতা, কবির সৃজনশীলতা, কাব্যিক দক্ষতা, এই বিষয়গুলো আমরা পরিমাপ করব। সো রিয়েল এস্টিমেট, আনবায়াসড ভিউ, ক্রিয়েটিভ ফ্যাকাল্টি, এই বিষয়, বায়াসড ভিউ পয়েন্ট, হিস্টোরিক্যাল কনটেক্সট, ক্রিয়েটিভ ফ্যাকাল্টি, তাহলেই আমরা প্রপারলি একটা কবিতার মূল্য পরিমাপ করতে পারবো। উই উইল বি এবল টু জাজ দ্য ওয়ার্থ অফ পোয়েট্রি। বাট, কিন্তু, এখানে একটা কিন্তু আছে, দ্য রিয়েল এস্টিমেট ইজ, এই যে আমরা রিয়েল এস্টিমেট বললাম, যে প্রকৃত পরিমাপ, প্রকৃত মূল্যায়ন, অরিজিনাল রিয়েল আনবায়াসড ইভ্যালুয়েশন, it is often surpassed by the historic and personal estimate, কিন্তু আমরা যথাযথভাবে মূল্যায়ন করতে ব্যর্থ হই। কেন ব্যর্থ হই? কারণ দেখা যায় আমরা হয়তো ঐতিহাসিক মূল্যের উপর বেশি গুরুত্ব দিই। আমরা বলি যে আচ্ছা, এই কবিতার ইতিহাসের ব্যাপারটা কেমন, ঐতিহাসিক মূল্যটা কেমন, কতখানি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ভাবে। আমরা ইতিহাস নিয়ে এতটাই প্রিঅকুপাইড, এতটাই আমরা মগ্ন হয়ে যাই যে ইতিহাসের সাথে সংশ্লিষ্ট না হলে আমরা সেটাকে বাতিল করে দিই। যদি সেটা ইতিহাসের অংশ না হয়, আমরা সেটাকে আর স্থান দিতে চাই না। অথবা পার্সোনাল এস্টিমেট এসে আমাদের মূল্যায়নটাকে কিন্তু ব্যাহত করে। ওকে, তার মানে রিয়েল এস্টিমেট আমরা করতে ব্যর্থ হই যখনই হিস্টোরিক এবং পার্সোনাল এস্টিমেট এসে সেখানে হস্তক্ষেপ করে। সে যাই হোক, আমরা রিয়েল এস্টিমেট, এই বিষয়ে আপনাদের কারো কোনো কনফিউশন আসে কিনা প্লিজ আমাদের সাথে একটু আলোচনা করবেন, যদি আপনার বুঝতে কোনো সমস্যা থাকে যে রিয়েল এস্টিমেটটা কি। রিয়েল এস্টিমেট সেটা কি? প্রকৃত মূল্যায়ন। রিয়েল এস্টিমেট করতে হলে আমাদেরকে আনবায়াসড হতে হবে, আমাদেরকে বোথ হিস্টরি এবং ক্রিয়েটিভ ফ্যাকাল্টি অফ দ্য পোয়েট, এগুলো আমাদের মাথায় নিতে হবে। হিস্টোরিক্যাল কনটেক্সট করা যাবে না। জি, পার্সোনাল এস্টিমেটটা কি স্যার তাহলে করা যাবে না? যাবে না তা না, যাবে না তা না, ওটাও একটা অংশ, কিন্তু আমাদের এই বিষয়গুলো, এই যে ঐতিহাসিক সংশ্লিষ্টতা, ঠিক আছে, আর হচ্ছে যিনি কবি তার সৃজনশীলতা কতখানি, এটাও মাথায় রাখতে হবে। সো রিয়েল এস্টিমেট শুড বি আনবায়াসড and it will take into account, এটা খেয়াল রাখবে, মাথায় রাখবে, the historical context and the creativity and originality of the poet. আমরা যদি আনবায়াসড পয়েন্ট অফ ভিউ থেকে ঐতিহাসিক মূল্য এবং কাব্যিক সৃজনশীলতা, এই দুটো যদি আমরা মূল্যায়ন করতে পারি, তাহলেই আমরা যথাযথভাবে কবিতার মূল্য বের করতে পারি, সেটা কতখানি মূল্যবান সেটা বের করতে পারি। এবার আমরা যাই হিস্টোরিক এস্টিমেট, ঐতিহাসিক মূল্যায়ন যখন আমরা করতে চাই, যখন আমাদের উদ্দেশ্যই থাকবে ঐতিহাসিক মূল্য নির্ধারণ করা। The historic estimate places the historical context above the value of art itself.
যখন আমাদের উদ্দেশ্য থাকবে ঐতিহাসিক মূল্য নির্ধারণ করা, মানে এর ঐতিহাসিক মূল্য কতটুকু সেটা যখন আমরা বের করতে চাইবো, তখন আমরা কিন্তু শিল্পের মান তার থেকে বেশি গুরুত্ব দেব এর ইতিহাসের অংশগুলো, ঐতিহাসিক তথ্যগুলো। So, historic estimate, it places the historical context, মানে ঐতিহাসিক যে সংশ্লিষ্টতা সেটাকে বেশি গুরুত্ব দিচ্ছে above the value of art. শিল্পের চাইতে তখন ইতিহাসের গুরুত্ব বেশি হয়ে যায়। শিল্পের চাইতে যদি ইতিহাসের গুরুত্ব বেশি হয়ে যায় তাহলে তো সেটা ইতিহাসই হয়ে যাবে, সেটা আর কবিতা হবে না। তার মানে there should be a balance. Historic estimate, it is necessary obviously, but there should be a balance. This is not of supreme significance. ইতিহাসকে অধিক গুরুত্ব দিলে শিল্পকে অবহেলা করা হয়। ইতিহাসের গুরুত্ব আছে অবশ্যই, কিন্তু শিল্পের থেকে বেশি না। নট মোর দেন দ্য ভ্যালু অফ আর্ট ইটসেলফ, শৈল্পিক মূল্য, শিল্প হিসেবে তার মূল্য, এটার থেকে ইতিহাসের গুরুত্ব বেশি হতে পারে না। এস্টিমেট মানে হচ্ছে যখন ইতিহাসের প্রসঙ্গগুলো আমরা বেশি গুরুত্ব দিই, মানে একটা কবিতা যখনই আমরা মূল্যায়ন করতে যাই, জাজ করতে যাই, তখন এখানে আমরা খুঁজতে থাকি এটা কোন ইতিহাসের অংশ, এই কবিতার মধ্যে আমরা কোন সভ্যতা, কোন ইতিহাসকে খুঁজে পাচ্ছি। ওটা একটা অংশ, বাট সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ না, ওয়ান অফ দ্য এলিমেন্টস, বাট নট দ্য সুপ্রিম এলিমেন্টস। এরপর আমরা আসি দ্য পার্সোনাল এস্টিমেট। পার্সোনাল এস্টিমেট, ব্যক্তিগত মূল্যায়ন, ব্যক্তিগত পরিমাপ। পার্সোনাল এস্টিমেটটা কি? The personal estimate, on the other hand, depends on the personal taste. Personal taste, ব্যক্তিগত পছন্দ অপছন্দ। Personal taste depends on personal taste, the likes and dislikes of the reader. পাঠকের ব্যক্তিগত পছন্দ অপছন্দ, which affects his judgment of poetry. আপনার যে কবিতা পছন্দ সেটা আমার পছন্দ নাও হতে পারে, আবিদার যে কবিতা পছন্দ সেটা সেবার পছন্দ নাও হতে পারে, নিপার যে কবিতা পছন্দ সেটা লাবণ্যের পছন্দ নাও হতে পারে। এখন কবিতা, একই কবিতা যে সবার পছন্দ হবে তা কিন্তু না, ইট ইজ নট পসিবল। সবার সবার প্রিয় হবে একটা কবিতা, এমন কবিতা কিন্তু রচনা করা প্রায় অসম্ভব। দেখা যাবে যে আমার কাছে পছন্দ হচ্ছে, অন্য অনেকের কাছেই হয়তো পছন্দ হবে না। এই বিষয়ে কি আপনারা একমত? জি স্যার, কারণ সবারই মানে পার্সোনাল ভিউ, পছন্দ অপছন্দ এটা ডিফারেন্ট হয়, তো হ্যাঁ সবার সবারই তো, একটা হ্যাঁ সবার যে পছন্দ এক এক রকম, হ্যাঁ এক একজনের পছন্দ এক এক রকম। আপনার কাছে একটা কবিতা পছন্দ হয়ে গেছে, আমার কাছে সেটা পছন্দ নাও হতে পারে। ইভেন এমন হতে পারে যে আপনি যে কারণে কবিতাটা পছন্দ করছেন, আমি ঠিক সেই কারণে কবিতাটা অপছন্দ করছি। আমাদের তো লাইক ডিসলাইক, ইট উইল ভ্যারি ফ্রম পারসন টু পারসন। এখন আমরা তো জোর করে বলতে পারবো না যে কবিতা সবাইকে পছন্দ করতেই হবে, মানে এটা এখানে তো আর জোর জবরদস্তি চলে না, জোর জবরদস্তি এখানে চলে না। পার্সোনাল লাইক ডিসলাইক, এটাকে আমরা যতই বলি যে এটা তো পুরো ব্যক্তি, এটা কিন্তু গুরুত্ব আছে। ইট ডাজন্ট ম্যাটার, it doesn't matter how sick, but when you are a reader, you are an important person. আপনি যখন পাঠক তখন আপনি আপনার পছন্দ অপছন্দ নিয়েই কিন্তু একজন গুরুত্বপূর্ণ পাঠক। পাঠক যখন কবিতা পড়বে তখন কিন্তু সে ওটাকে মূল্যায়ন করবেই। সে সবাই এক একজন বিচারক। এখন আমি এটা নেগেটিভ অর্থে বলছি না, আমি এটা পজিটিভ অর্থে বলছি, যে আপনি যদি প্রপারলি বেঁচে থাকেন আপনাকে কিন্তু জাজ করতে হবে। যখনই আপনি জাজ করবেন, when you will judge, তখন কিন্তু আপনার ব্যক্তিগত পছন্দ অপছন্দ এটা একটা বেশ
করতে যাব তখন কিন্তু আমাদের ব্যক্তিগত পছন্দ অপছন্দ ইট ম্যাটার্স। এখন আমরা যতই পণ্ডিত ব্যক্তি হই না কেন, আপনি আমি যতই পণ্ডিত হই না কেন, যতই আমরা ট্যালেন্টেড হই না কেন, আমাদের ব্যক্তিগত পছন্দ বা অপছন্দ সেটা যে সবসময় ঠিক, সেটা যে সার্বজনীন, সেটা কিন্তু আমরা নিশ্চিত হয়ে বলতে পারি না। তার মানে এই যে পার্সোনাল এস্টিমেট, এটা কিন্তু সবসময় ঠিক নাও হতে পারে। এই যে হিস্টোরিক এস্টিমেট, ঐতিহাসিক মূল্যায়ন, এটার মধ্যেও ভুল থাকতে পারে, কারণ আমরা সবসময় যে সঠিক ইতিহাস জানি তা কিন্তু না। সামটাইমস আমরা কখনো কখনো ভুল ইতিহাস জানি। সামটাইমস উই লার্ন দ্য রং হিস্ট্রি, মানে আমরা ভুল ইতিহাস জানি। হিস্টোরিক এস্টিমেট, ঐতিহাসিক দিক দিয়ে আপনি মূল্যায়ন করছেন, সেটাতেও ভুল থাকতে পারে। আবার আপনি ব্যক্তিগতভাবে মূল্যায়ন করছেন, সেটাতেও ভুল থাকতে পারে। এই যে লাস্ট সেন্টেন্স, এই স্লাইডের লাস্ট সেন্টেন্সে আর্নল্ড যেটা বলছেন, আর্নল্ড সেজ দ্যাট both these estimates tend to be fallacious. এই দুইটা মূল্যায়ন, ব্যক্তিগত এবং ঐতিহাসিক, এই দুইটাতেই কিন্তু ভুল থাকতে পারে। আমরা কিন্তু একদম নিশ্চিত হয়ে বলতে পারি না যে ইতিহাসের সাথে মূল্যায়ন করলাম এইটাই ঠিক, এখানে কোনো ভুল নাই, তা কিন্তু না। আপনি ব্যক্তিগতভাবে মূল্যায়ন করছেন, ওইটাই ঠিক, এটাও কিন্তু আমরা বলতে পারি না। তার মানে হিস্টোরিক স্টেটমেন্ট, পার্সোনাল স্টেটমেন্ট, হিস্টোরিক এস্টিমেট, পার্সোনাল এস্টিমেট, এই দুটোতেও কিন্তু ভুল থাকতে পারে। অতএব আমাদেরকে ফিরে যেতে হবে রিয়েল এস্টিমেটে। রিয়েল এস্টিমেট সেটা কি ছিল? আমরা আবার বলছি, রিয়েল এস্টিমেট ইজ ফ্রম আনবায়াসড ভিউ পয়েন্ট। আমরা সত্যিকারের যদি মূল্যায়ন করতে চাই, সত্যিকারের শিল্প মূল্য যদি পরিমাপ করতে চাই, আমাদেরকে নিউট্রাল হতে হবে, আনবায়াসড হতে হবে। আনবায়াসড হয়ে আমাদেরকে ঐতিহাসিক মূল্যটাকে বিবেচনা করতে হবে যে এই কবিতার, এই সাহিত্যের ঐতিহাসিক মূল্য কতখানি, এবং তার সাথে যিনি সাহিত্যিক, যিনি কবি ঔপন্যাসিক, তার সৃষ্টিশীলতা, সৃজনশীলতা, তার নিজস্ব শিল্প দক্ষতা, সেটাকেও আমাদের মাথায় রাখতে হবে। এখন আমরা দেখি যে এই স্লাইড সামারি 2 স্লাইডে আমরা কি দেখতে পাচ্ছি। আমরা যখন কবিতাকে মূল্যায়ন করি, when we evaluate poetry, আসে রিয়েল এস্টিমেট, হিস্টোরিক এস্টিমেট এন্ড পার্সোনাল এস্টিমেট। আমরা বলছি, এখানে আর্নল্ড নিজেই বলছেন যে হিস্টোরিক এস্টিমেট এন্ড পার্সোনাল এস্টিমেট এই দুটোই হচ্ছে ত্রুটিপূর্ণ, এখানে ভুল হওয়ার সম্ভাবনা আছে। সেই জন্য আমাদেরকে রিয়েল এস্টিমেট বিষয়টাকে মাথায় রাখতে হবে। Let's move on to our next slide, summary 3. The historic and personal estimate often overshadows the real estimate. এই যে লাস্ট স্লাইডে কিন্তু এটা আমরা বলে এসেছি, হিস্টোরিক এন্ড পার্সোনাল এস্টিমেট, ঐতিহাসিক এবং ব্যক্তিগত মূল্যায়ন প্রায় ওভারশ্যাডোজ, ছাপিয়ে যায় দ্য রিয়েল এস্টিমেট। আমরা ইতিহাস নিয়ে এতটাই মগ্ন থাকি, আমরা আমাদের ব্যক্তিগত পছন্দ অপছন্দ নিয়ে এতটাই মগ্ন থাকি যে আমরা অনেক সময় সত্যিকারের মূল্যায়ন, সেটাকে আমরা অনেক সময় ভুলে যাই। মানে রিয়েল এস্টিমেট চাপা পড়ে যায় হিস্টোরিক এন্ড পার্সোনাল এস্টিমেটের দাপটে। বাট আর্নল্ড অলসো সেজ দ্যাট ইট ইজ ন্যাচারাল, এবং এই যে ঐতিহাসিক মূল্যায়ন, ব্যক্তিগত মূল্যায়ন বেশি প্রাধান্য পাচ্ছে, এটা কিন্তু ন্যাচারাল, এটাই প্রাকৃতিক, এটাই ন্যাচারাল। The study of historical background of poetry and its development often leads to the critic skipping over the shortcoming because of its historical significance. যেসব শিল্প সমালোচক ইতিহাসের উপর গুরুত্ব দিয়ে থাকেন, যেসব শিল্প সমালোচক তারা হচ্ছে ঐতিহাসিক গুরুত্বের উপর গুরুত্ব প্রয়োগ করেন, ফোকাস করেন,
তারা অনেক সময় অনেক দুর্বলতা থাকে, কবিতায় অনেক দুর্বলতা থাকে, সেই দুর্বলতাগুলো তারা ইগনোর করেন। যদি কবিতার ঐতিহাসিক মূল্য বেশি থাকে তাহলে ঐতিহাসিক তারা সেই কবিতাকে, যদি তার অন্য আরো দুর্বলতা থাকে, আরো যদি কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে সেটাকে তারা ইগনোর করেন যদি তার ঐতিহাসিক মূল্য থাকে। তার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, ঐতিহাসিক পটভূমি পড়ব, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ইটস ডেভেলপমেন্ট, এবং ইতিহাসের যে ডেভেলপমেন্ট, ইতিহাস কিভাবে বদলে যাচ্ছে, সেটা যখন আমরা কবিতায় খুঁজে পাবো। ইট অফেন লিডস টু দ্য ক্রিটিক, যারা ঐতিহাসিক মূল্যের উপর গুরুত্ব দিয়ে থাকেন, যেসব সমালোচক, দে স্কিপ ওভার দ্য শর্ট কামিংস। কবির কিছু দুর্বলতা থাকতে পারে, কবিতার কিছু দুর্বলতা থাকতে পারে, সেই দুর্বলতাগুলো তারা স্কিপ করবেন, তারা ইগনোর করবেন। কেন? বিকজ অফ ইটস হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স। সহজ কথায় যদি বলতে চাই, কবিতায় যদি ঐতিহাসিক মূল্য থাকে, অন্য দুর্বলতাগুলো চাপা পড়ে যায়, ক্রিটিকরা সেটা আর আঙ্গুল দিয়ে দেখান না যদি সেটার ঐতিহাসিক গুরুত্ব থাকে। হিস্টোরিক এস্টিমেট raises poetry to a high pedestal, মানে একটা কবিতায় যদি আমরা ঐতিহাসিক মূল্য পাই তাহলে অনেক সময় দেখা যায় ওই কবিতা তার যতখানি সম্মান পাওয়ার সে যোগ্য তার থেকে বেশি সে সম্মান পায়। ওভার এস্টিমেট, আমরা সেটাকে ওভার, মানে অতিরিক্ত পরিমাণে মূল্যায়ন করি, ওভার এস্টিমেট করি। হিস্টোরিক এস্টিমেট raises poetry to a high pedestal, যদি কোনো কবিতায় ঐতিহাসিক কোনো সংশ্লিষ্টতা থাকে তবে সেই কবিতা আমাদের মধ্যে কিন্তু অনেক বেশি জনপ্রিয়তা পায়, এটাকে আমরা অনেক বেশি মূল্যায়ন করি। and thus hinders one from noticing is its weaknesses, এবং সেই কবিতার অনেক দুর্বলতা থাকে, its weaknesses, তার দুর্বলতাগুলো কিন্তু চাপা পড়ে যায়। ঐতিহাসিক মূল্য যদি বেশি থাকে তাহলে দেখা যায় অন্যান্য দুর্বলতাগুলো আমরা খেয়াল করি না। মেবি মানে অরিজিনালিটিতে প্রবলেম থাকতে পারে বা ক্রিয়েটিভিটিতে প্রবলেম থাকতে পারে, কিন্তু সেই দুর্বলতাগুলো, সেই উইকনেস, শর্টকামিংস আমরা ইগনোর করি যদি সেটার ঐতিহাসিক মূল্য বেশি থাকে। তাহলে এই বিষয়টাতে আপনারা একটু পরিষ্কার হন যে কবিতার যদি ঐতিহাসিক মূল্য থাকে, ইফ a poetry has historical value, ঐতিহাসিক মূল্য যদি থাকে একটা কবিতায়, তাহলে সেই কবিতার যদি আরো অন্য কোনো দুর্বলতা থাকে সেগুলো স্কিপ করে যায় ক্রিটিকরা, অতটা বেশি ফোকাস করে না, ইগনোর করে যদি সেটার ঐতিহাসিক মূল্য থাকে। ইট ইজ দ্য হিস্টোরিক এস্টিমেট, ঐতিহাসিক মূল্যায়ন, that leads to the creation of classics, যখনই আমরা ইতিহাসে গুরুত্ব দেই তখনই কিন্তু ক্লাসিক লিটারেচারের সৃষ্টি হয়। when we focus on historical value, historic estimate, historical evaluation, তখন কিন্তু ক্লাসিক লিটারেচারের জন্ম হয়, the creation of classics, and raises the poet to a nearly godlike standard, এবং তখন কবির যে সম্মান সেটা কিন্তু একদম প্রায় গড লেভেলে চলে যায়। বিশেষ করে আমাদের লিটারেচারে হোমারকে, ভার্জিলকে আমরা যেরকম সম্মান করি, শেক্সপিয়ারকে আমরা যেরকম সম্মান করি, আমরা তারা মানে অনেক উঁচু স্তরে পৌঁছে যান। তাহলে ঐতিহাসিক মূল্য কিন্তু খুবই ইনফ্লুয়েন্সিয়াল, খুবই মানে এর প্রভাব কিন্তু খুব বেশি। হিস্টোরিক এস্টিমেট লিডস টু ক্রিয়েশন অফ ক্লাসিক্স, তাহলে আমরা বলতে পারি যে সাহিত্যে, যে কবিতায় ঐতিহাসিক উপাদান সবচেয়ে বেশি, সেই কবিতার ক্লাসিক কবিতা হওয়ার যোগ্যতাও বেশি। হিস্টোরিক এস্টিমেট বেশি মানে হচ্ছে এটার ক্লাসিক হওয়ার সম্ভাবনা বেশি। if a piece of literature, if a literary piece has historical value, then we are almost sure that it will be regarded as a
classic literature and raises the poet to a nearly godlike standard. এবং কবিরও তখন গুরুত্ব কিন্তু অনেকাংশেই বেড়ে যায়। আমরা অনেক সময় হয়তো ওভার এস্টিমেট করি, উনি যতটুকু পাওয়ার যোগ্য আমরা তার থেকে বেশি সম্মান দিচ্ছি। কবি হিসেবে উনি যতখানি গুরুত্বপূর্ণ, যতখানি সিগনিফিকেন্ট, তার থেকে বেশি আমরা তাকে অ্যাপ্রিসিয়েট করছি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ইতিহাস কতখানি গুরুত্বপূর্ণ। মানে একটা সময় পর্যন্ত এই হিস্টোরিক্যাল ভ্যালুটা কিন্তু ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। If we find historical values in a poetry, that poetry surely would be regarded as a classic poetry. এবং যিনি কবি উনি যতটুকু গুরুত্ব পাওয়ার যোগ্য উনি তার থেকেও বেশি গুরুত্ব পেয়ে যাবেন। আর্নল্ড তারপর কি বলছেন আমরা দেখি। Arnold says that if a poet is truly a classic, একজন কবি যদি সত্যি সত্যি একজন ধ্রুপদী কবি হন, ক্লাসিক কবি হন, his poetry will give the reader real pleasure and enable him to compare and contrast other poetry which are not of the same high standard. এখানে কি বলছেন আর্নল্ড? একজন কবি যদি সত্যিকারের ক্লাসিক কবি হন এবং তার কবিতা, তার সাহিত্য যদি সত্যি সত্যি ক্লাসিক হয়, তবে যারা পাঠক তারা সত্যিকার অর্থেই আনন্দ পাবেন। এই যে ক্লাসিক পোয়েট্রি উইল গিভ দ্য রিডার রিয়েল প্লেজার, সত্যিকারের আনন্দ দেবে, পাঠকের মনে সত্যিকারের আনন্দ দেবে। ইফ ইট ইজ এ ক্লাসিক পোয়েট্রি, দ্য রিডার উইল গেট রিয়েল প্লেজার, সত্যিকারের আনন্দ পাবে। and enable him to compare and contrast, এবং প্রতিটা পাঠক তার মধ্যে সেই ক্ষমতাটা আসবে be able to compare and contrast other poetry. তারা শুধু কবিতা পড়ে যে আনন্দ পাবে তাই না, they will not only get pleasure from poetry but also they will be able to compare and contrast. তারা না অন্য কবিতার সাথে, হয়তো তারা যে কবিতাটা পড়ছে অতটা উন্নত মানের না, কিন্তু অপেক্ষাকৃত দুর্বল কবিতা, সেগুলোকে কিন্তু তুলনা করতে পারবে। এটা হচ্ছে গুরুত্ব, ক্লাসিক পোয়েট্রির গুরুত্ব। শুধু আমাদেরকে আনন্দ দেবে তাই না, ক্লাসিক পাঠ করার পর আফটার রিডিং ক্লাসিক হ্যাভ দ্যাট স্কিল, we will have that ability to judge other poetry. আমরা ক্লাসিক পোয়েট্রি আমাদেরকে শুধুই আনন্দ দেবে তাই না, এটা আমাদেরকে অন্য কবিতাগুলো তুলনা করার, জাজ করার ক্ষমতাটা প্রদান করবে। এই বিষয়ে কি আপনাদের কোনো আপত্তি আছে? কিছু বলতে চাচ্ছেন? এই যে আর্নল্ড বললেন যে ক্লাসিক পোয়েট্রি পড়ার পর আমরা কবিতাকে মূল্যায়ন করতে পারবো, আমরা তুলনা করতে পারবো। অফ দ্য সেম স্ট্যান্ডার্ড, যেগুলো হয়তো একই স্ট্যান্ডার্ডের না, আমরা সেগুলোকে কিন্তু তুলনা করতে সক্ষম হব। এই পর্যন্ত কি আপনাদের কোনো কোয়েশ্চন আছে কিনা প্লিজ যদি বলেন। আমরা এতক্ষণ পর্যন্ত কিন্তু ঐতিহাসিক মূল্যেই কিন্তু সীমাবদ্ধ আছি। We are focusing on historical value, historic estimate. আমরা এতক্ষণ পর্যন্ত যা বললাম সেটা হচ্ছে হিস্টোরিক এস্টিমেট থাকলেই আমরা সেটাকে ক্লাসিক বলছি। ক্লাসিক রাইটাররা তারা অনেক বেশি সম্মানের দাবিদার হন, মাঝে মাঝে তারা যতটা ডিজার্ভ করেন তার থেকেও বেশি সম্মান পেয়ে যান। আর্নল্ড বলছেন যদি সত্যিকারের ক্লাসিক লিটারেচার হয়, if it is a real classic poetry, এটা শুধু আমাদেরকে আনন্দ দেবে তাই না, সত্যিকারের আনন্দ দেবে তাই না, এটা আমাদেরকে সেই ক্ষমতা দেবে যেই ক্ষমতা বলে আমরা অন্য কবিতাগুলোকে জাজ করতে পারবো, বিচার করতে পারবো। যখন আমরা সত্যিকারের আনন্দ পাবো এবং আনন্দ পাওয়ার সাথে সাথে অন্য কবিতাগুলোকে ক্লাসিক কবিতার সাথে তুলনা করতে পারবো, this according to Arnold is the real
এস্টিমেট অফ পোয়েট্রি, এটা হচ্ছে সত্যিকারের বিচার। যখন আমরা মনে আনন্দ নিয়ে, যখনই আমরা মনে আনন্দ নিয়ে উইথ রিয়েল প্লেজার we will compare any poetry with classic poetry, আমরা কিন্তু ক্লাসিক পোয়েট্রির সাথে তুলনা করছি। আর্নল্ড সেটাকে বলছেন রিয়েল এস্টিমেট অফ পোয়েট্রি, সত্যিকারের মূল্যায়ন। তার মানে এখানে কিন্তু আর্নল্ড ক্লাসিক পোয়েট্রির উপর কিন্তু গুরুত্ব দিচ্ছেন। লিখে রাখেন, ফোকাস অন ক্লাসিক পোয়েট্রি। আর্নল্ড কিন্তু ক্লাসিক পোয়েট্রির উপর গুরুত্ব দিচ্ছেন, ক্লাসিক লিটারেচারের উপর গুরুত্ব দিচ্ছেন। ক্লাসিক লিটারেচার শুধু আমাদেরকে আনন্দ দেয় তাই না, এটা আমাদেরকে অন্যান্য সাহিত্যকে বিচার করার, ইভালুয়েট করার, মূল্যায়ন করার ক্ষমতা প্রদান করে। Thus, এভাবেই আর্নল্ড appeals to his readers, আর্নল্ড তার পাঠককে আবেদন জানাচ্ছেন টু রিড ক্লাসিক্স। আর্নল্ড কিন্তু বলছেন ক্লাসিক্স পড়ো। আর্নল্ড তার পাঠককে বলছেন প্লিজ স্টাডি দ্য ক্লাসিক্স। আর্নল্ড appeals to his readers to read classics with an open eye, চোখ কান খোলা রেখে, সচেতন ভাবে, with an open eye, চোখ বন্ধ করে পড়া যাবে না। ওপেন আই মানে কি? ওপেন আই, উইথ অ্যান ওপেন আই বলতে এখানে বোঝাচ্ছে কনসিয়াসলি। আপনি ক্লাসিক পড়বেন, শুধু পড়ার জন্য পড়বেন না, শুধু এন্টারটেইনমেন্টের জন্য, এখান থেকে আপনি কিছু শিখতে পারেন, so that you can learn something from that classic. Arnold appeals to his readers, বারবার রিকোয়েস্ট করছেন, বারবার রিকোয়েস্ট করছেন তার পাঠককে, রিড ক্লাসিক্স, প্লিজ রিড ক্লাসিক্স উইথ অ্যান ওপেন আই, নট টু বি ব্লাইন্ড টু ইটস ফল্টস, সচেতন ভাবে পড়তে হবে। এর মধ্যে যদি কোনো ভুল থাকে ভুলটা বের করতে হবে। নট বি ব্লাইন্ড টু ইটস ফল্ট, ক্লাসিক লিটারেচার বলে যে তার মধ্যে কোনো ভুল থাকবে না তা কিন্তু না। একটা লিটারেচারকে সবাই ক্লাসিক বলছে, তার মানে যে এটার মধ্যে কোনো ভুল ত্রুটি নাই তা কিন্তু না। ক্লাসিক অবশ্যই আমাদেরকে আনন্দ দেবে, তবে সেটা আমরা শুধুমাত্র চোখ বন্ধ করে এন্টারটেইনমেন্টের জন্য পড়বো না, আমরা সচেতন ভাবে পড়বো। উই উইল রিড ক্লাসিক্স উইথ অ্যান ওপেন আই, সচেতন ভাবে পড়বো এবং এর ভুলগুলো থাকলে সেটা খুঁজে বের করব। উই উইল বি কনসিয়াস অ্যাবাউট ফাইন্ডিং ইটস উইকনেসেস, শর্টকামিংস, দুর্বলতাগুলো আমাদেরকে বের করতে জানতে হবে। উই মাস্ট বি ভেরি কেয়ারফুল। The weaknesses, shortcomings. এই লাইনটা আপনারা লিখে ফেলেন, যদি কাগজ কলম থাকে লিখে ফেলেন। আর্নল্ড রিকোয়েস্ট করছেন, আর্নল্ড রিকোয়েস্ট his readers to read classics with an open eye, reading consciously and alert about finding out the weaknesses. যদি কোনো দুর্বলতা থাকে সেটাকে খুঁজে বের করতে হবে। This will enable one to rate poetry with its proper value. তখনই আমরা সফলভাবে সার্থকতার সাথে যে কোনো কবিতাকে মূল্যায়ন করতে পারবো, এর যথার্থ মূল্য আমরা পরিমাপ করতে পারবো। যখন আমরা সচেতন ভাবে, when we will be able to appreciate classics consciously with an open eye, then we will be able to rate any poetry with its proper value. তখন কিন্তু আমরা প্রপারলি সেই কবিতাটাকে জাজ করতে পারবো। We will be able to judge that poetry properly. বললেন, এই কথাটা নিয়ে আপনাদের কোনো বক্তব্য যদি থাকে শেয়ার করতে পারেন। আর্নল্ড বলছেন যে আমাদেরকে সচেতন ভাবে ক্লাসিক লিটারেচার গুলো পড়তে হবে এবং সেগুলোর দুর্বলতাগুলোকে বের করতে হবে, যদি কোনো ভুল থাকে সেটাকে বের করতে হবে। যখন আমরা একই সাথে অ্যাপ্রিশিয়েট করছি এবং ভুলগুলো বের করছি, তার মানে কি আমরা এখন বায়াস না, উই আর নট বায়াসড, উই আর আনবায়াসড। আমরা একদম নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে অন্যগুলোকে যখন আমরা জাজ করব, কম্পেয়ার কন্ট্রাস্ট করব, তখন কিন্তু সেটা সত্যিকারের তুলনা হবে। ইট উইল বি অফ প্রপার ভ্যালু।
একদম সচেতনভাবে with an open eye we are comparing and contrasting, and thus we will be able to find its proper value in literature. Let's move on to our fourth part of summary. Arnold later speaks about the idea of imitation. আশা করি এই বিষয়ে আপনাদের যথেষ্ট অবগত আছেন আপনারা। As we have already covered Aristotle's Poetics, Poetics এর শুরুতেই আমরা mimesis, পোয়েট্রি মানেই mimesis, সেটা আমরা আলোচনা করেছিলাম আমাদের লেকচার 1, লেকচার 2 দুটোতেই। এখানেও in a study of poetry, Arnold speaks about the idea of imitation, অনুকরণের যে ধারণা, idea of imitation, অনুকরণ করা। এই বিষয়ে উনি কি বলছেন? He says that whatever one reads or knows keeps on coming back to him. খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদের সবার বেলায় সত্য। Whatever one reads or knows, আপনি যা জানেন, আপনি যা পড়েছেন, it keeps on coming back to him. আপনি যা জানেন, আপনি যা পড়েন, সেটা বারবার আপনার কাছে ফিরে ফিরে আসে। আমরা যেটা জানি, যেটা আমরা পড়ি, সেটা আমরা কিন্তু অনুকরণ করি। We will try to imitate. এটা বারবার আমাদের ফিরে আসে। It keeps coming back. It keeps coming back. আপনি যা পড়েন, আপনার ব্যাকগ্রাউন্ড নলেজ, আপনি যা জেনে এসেছেন, যা পড়ে এসেছেন, সেটা কিন্তু আপনার ফিরে ফিরে আসে এবং আপনি সেটা অনুকরণ করেন। কনসিয়াসলি, সাবকনসিয়াসলি, আনকনসিয়াসলি, আপনি যেভাবেই বলেন, আপনি অনুকরণ করে থাকেন। আমরা সবাই অনুকরণ করি। Thus, এভাবেই if a poet wants to reach the high standard of the classics, এখন একজন কবি যদি চান উনি বেস্ট পোয়েট্রি, ক্লাসিক পোয়েট্রি রচনা করবেন, একজন কবির ইচ্ছা হচ্ছে উনি কবিতা লিখবেন, উনি শ্রেষ্ঠ কবিতা লিখবেন। If a poet wants to reach the high standard of the classics, এখন একজন কবি যদি ক্লাসিক পোয়েট্রি লিখতে চায় কি করবে? হাত পা গুটিয়ে বসে থাকলে তো হবে না। He might consciously or unconsciously imitate the classic poets. কথা ঠিক কিনা ভুল বলেন? আপনি ভালো উন্নত মানের কবিতা লিখতে চান, উন্নত মানের সাহিত্য রচনা করতে চান, আপনি তো নকল করবেন যারা শ্রেষ্ঠ সাহিত্যিক, শ্রেষ্ঠ কবি তাদেরকে। হোমার, ভার্জিল, শেক্সপিয়ার, এদেরকেই তো নকল করে, সবাই অনুকরণ করে। যখন কোনো কবির ইচ্ছা থাকবে যে সে শ্রেষ্ঠ কবিতা লিখবেন, if a poet craves to write a classic poetry, সে কনসিয়াসলি অর আনকনসিয়াসলি যারা শ্রেষ্ঠ কবি তাদের স্টাইলটাকে অনুকরণ করবে। এটা কিন্তু একটা আমাদের মানবীয় বৈশিষ্ট্য, এটা আমরা কনসিয়াসলি আনকনসিয়াসলি করে থাকি। শ্রেষ্ঠ কোনো কিছু করতে চাইলে শ্রেষ্ঠ যারা তারা কিভাবে করেছেন আমরা তাদেরকে নকল করি, অনুকরণ করি। In order to create sorry in order to create a classic poetry, a poet tends to imitate the classic poets. Okay, it's all right. Thank you, Mobina. We got it. এখানে আর্নল্ড কি বলছেন? পোয়েট, কবি যারা, কবি যখনই একটা উন্নত মানের শ্রেষ্ঠ কবিতা লিখতে চাইবেন, ক্লাসিক পোয়েট্রি লিখতে চাইবেন, তখন এটা তার মধ্যে প্রাকৃতিকভাবে ন্যাচারালি চলে আসে যে উনি যিনি ক্লাসিক শ্রেষ্ঠ কবি তাদেরকে উনি নকল করবেন। He might consciously or unconsciously imitate the greatest poets. যারা শ্রেষ্ঠ কবি বলে বিবেচিত তাদেরকে উনি অনুকরণ করবেন, সেটা কনসিয়াসলিও হতে পারে, আনকনসিয়াসলিও হতে পারে। This is also true for critics. এটা সমালোচকদের বেলায়ও সত্য, কবিদের বেলায়ও সত্য, যারা ক্রিটিক্স তাদের বেলায়ও সত্য। Who tend to revert to the historic and personal estimate instead of an unbiased real estimate.
যেসব ক্রিটিক তারা হিস্টোরিক ভ্যালু, পার্সোনাল ভ্যালুতে বেশি গুরুত্ব দেন রিয়েল এস্টিমেটের চাইতে, তাদের বেলায় কিন্তু বিষয়টা সত্য। কোন কোন ক্রিটিক্স আছেন তারা হিস্টোরিক ভ্যালুর উপর গুরুত্ব বেশি দিয়ে থাকেন। Sometimes they put emphasis on personal estimate. ইতিহাসের উপর তারা গুরুত্ব দেন, ব্যক্তিগত মতবাদ, ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির উপর তারা গুরুত্ব দেন। তাদের বেলায়ও কিন্তু এটা সত্য যে ক্রিটিকরা তারা দেখছেন যে যখনই তারা কোনো সাহিত্যকে, কোনো কবিতাকে তারা সমালোচনা করেন, তখন তারা দেখেন যে এটা কোন ক্লাসিকের কাছাকাছি, কতটুকু কাছাকাছি, হাউ ক্লোজ ইট ইজ, কতটুকু কাছাকাছি। সেই যে ঐতিহাসিক ভাবে সফল ক্লাসিক লিটারেচারের কতটুকু কাছাকাছি। দ্য হিস্টোরিক এস্টিমেট, ঐতিহাসিক মূল্য, হিস্টোরিক ভ্যালু এফেক্টস দ্য স্টাডি অফ এনশিয়েন্ট পোয়েটস। যখন আমরা পুরাতন কবিদের কবিতা আমরা স্টাডি করি, গবেষণা করি, সেখানে কিন্তু ইতিহাস বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। আমরা মনে করি আয় হায় ইতিহাস, ঐতিহাসিক, কত পুরাতন, মানে এটাতে কোনো ভুল থাকতেই পারে না, এটাই শ্রেষ্ঠ, এত হাজার হাজার বছর ধরে টিকে আছে, তার মানে ইট ইজ দ্য গ্রেটেস্ট, এতে কোনো ভুল থাকার প্রশ্নই আসে না। While the personal estimate affects the study of modern or contemporary poets. খুবই গুরুত্বপূর্ণ। এই লাস্টের লাইনটা লিখে রাখেন, প্লিজ রাইট ডাউন দ্য লাস্ট সেন্টেন্স, লাস্টের সেন্টেন্সটা প্লিজ লিখে রাখেন। দ্য হিস্টোরিক এস্টিমেট, ঐতিহাসিক মূল্যটা তখনই আমরা ব্যবহার করি যখন আমরা ক্লাসিক লিটারেচার পড়ি। When we study classic literature, we apply historic estimate. আর যখন আমরা আধুনিক, আমাদের সমসাময়িক কবিতা পড়ি, when we study contemporary modern poets, modern poetry, তখন আমরা পার্সোনাল এস্টিমেট অ্যাপ্লাই করি। আমরা যখন ক্লাসিক্স লিটারেচার পড়ি তখন আমরা হিস্টোরিক ভ্যালু অ্যাপ্লাই করি, আর যখন আমরা মডার্ন পোয়েট্রি পড়ি, কন্টেম্পোরারি পোয়েট্রি পড়ি, তখন আমরা পার্সোনাল এস্টিমেট অ্যাপ্লাই করি। এই বিষয়ে আপনাদের কারো কোনো কথা আছে কিনা, থাকলে বলতে পারেন। যখন আমরা ক্লাসিক লিটারেচার স্টাডি করি তখন আমরা ফোকাস করি এটার ঐতিহাসিক মূল্য, তখন আমরা ওইটাতেই এমফাসিস করি, গুরুত্ব দিই। আমাদের যাবতীয় সমালোচনা, যাবতীয় ক্রিটিসিজম সবকিছু ইতিহাস ভিত্তিক, এর ঐতিহাসিক মূল্য কতখানি। ঐতিহাসিক মূল্যতে আমরা যেহেতু গুরুত্ব দিচ্ছি, অতএব এখানে কিন্তু অন্যান্য দুর্বলতাগুলো চাপা পড়ে যাচ্ছে, অন্য অনেক উইকনেস থাকতে পারে, শর্টকামিং থাকতে পারে, কিন্তু এর ঐতিহাসিক মূল্য দিয়েই সে পার পেয়ে যাচ্ছে, অন্যগুলো আর চোখে পড়ছে না। একইভাবে দ্য সেম ওয়ে আমরা যদি আধুনিক কবিতার কথা খেয়াল করি, আধুনিক কবিতায় আমরা যখন এটাকে বিচার করতে চাই, জাজ করতে চাই, তখন কিন্তু আর হিস্ট্রিটাকে ফলো করি না, হিস্ট্রিটাকে আর অ্যাপ্লাই করি না, আমরা এখানে পার্সোনাল এস্টিমেটটাকে অ্যাপ্লাই করি, ব্যক্তিগত মতামত, আমার পছন্দ অপছন্দ, এটাকে। আজকে এই স্লাইডটা দিয়ে আমরা শেষ করব। দ্য স্টাডি অফ পোয়েট্রি, এই সামারি 5, এই পার্টটা দিয়ে আমরা আজকে শেষ করব। This is the last slide of today. Arnold proposes the touchstone method. Touchstone, কোষ্ঠী পাথর, পরশ পাথর। টাচ মানে কি? স্পর্শ, স্টোন পাথর। টাচস্টোন আপনারা জানেন টাচস্টোন মানে কি? এটাকে অনেকে ফিলোসফার স্টোন বলে, সসারার স্টোন বলে, পরশ পাথর, পরশ পাথর, কোষ্ঠী পাথর। Arnold proposes the touchstone method of analyzing poetry. একটা কবিতাকে যখন আমরা অ্যানালাইজ করব, আর্নল্ড বলছেন আমরা টাচস্টোন মেথড, আমরা এই টাচস্টোন পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারি। এই টাচস্টোন পদ্ধতিটা আমরা প্রয়োগ করেই
আমরা বিচার করতে পারি in order to determine whether it is of a high standard or not, উন্নত মানের কবিতা কি না, এটা পরিমাপের জন্য আমরা এই টাচ স্টোন পদ্ধতি, টাচ স্টোন মেথডটা ব্যবহার করতে পারি। এই টাচ স্টোন মেথডটা কি? এই যে পরশপাথর পদ্ধতি, টাচ স্টোন মেথড, এটা কি? He borrows this method from Longinus. এটা আর্নল্ডের নিজস্ব আবিষ্কার না, উনি এটা পেয়েছেন, উনি এটা ধার করেছেন লঙ্গিনাস এর কাছ থেকে। লঙ্গিনাস বলেছিলেন, লঙ্গিনাস who said in his idea of the sublime, লঙ্গিনাস উনি একজন সাহিত্য সমালোচক, উনি ওনার এক ক্রিটিসিজমে উনি সাবলাইম কে নিয়ে কথা বলেছিলেন, the idea of sublime, his idea of sublime, লঙ্গিনাসের idea of sublime. What is sublime? What is sublime? If a certain example of sublimity can please anyone regardless of habits. If a certain example of sublimity can please anyone regardless of its habit, tastes or age, and can please at all times, then it can be considered as a true example of the sublime. আমরা একটু ধৈর্য ধরি, এই পার্টটা আমরা একটু ধৈর্য ধরে পড়ি। যদি if a certain example of sublimity, sublimity মানে কেউ বলতে পারেন sublime মানে কি? সাবলাইম শব্দটা অনেক রকম অর্থ আছে, আপাতত আমরা সাবলাইম বলতে শ্রেষ্ঠ, সুন্দর, এরকম একটা আইডিয়া আমাদের মাথায় রাখি। সাবলাইম শব্দটা এটা অনেকটা ফিল করার মতো, মানে এমন একটা অনুভূতি যেটা আপনাকে সব দুঃখ ভুলিয়ে দেবে। কোনো কিছু সাবলাইম, ইফ উই রিগার্ড সামথিং অ্যাজ সাবলাইম, মানে হচ্ছে আমি তার সামনে দাঁড়িয়ে আমি আমার সব দুঃখ কষ্ট ভুলে যাব, এতটাই অপূর্ব সেটা আমাকে সবকিছু ভুলিয়ে দেবে। Sublimity, if it can please anyone regardless of habit, tastes or age. এক এক যুগে মানুষের এক এক রকম অভ্যাস থাকে, এক এক যুগে মানুষের এক এক রকম টেস্ট থাকে, এক এক রকম পছন্দ থাকে, এক এক রকম বয়সে এক এক রকম সাহিত্য আমাদের পছন্দ হয়। কিন্তু সকল পছন্দ, সকল অভ্যাস নির্বিশেষে যখন কোন সাহিত্য আমাদেরকে আনন্দ দেবে বা কোনো কিছু যখন আমাদেরকে আনন্দ দেবে, when something will bring us pleasure, when something will give us true pleasure, সত্যিকারের আনন্দ দেবে, then it can be considered as a true example of the sublime. মানে একজন জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, বয়স নির্বিশেষে, একদম আবাল বৃদ্ধ বনিতা সবাইকে আনন্দ দেবে। সাবলাইম হচ্ছে এমন একটা ফিলিংস দেবে আমাদেরকে যে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, অভ্যাস, রুচি, বয়স নির্বিশেষে সবাই এই বস্তুটা থেকে বা এই এন্টিটি থেকে আনন্দ নেবে। Everyone will be able to receive the pleasure. সাবলাইম হচ্ছে এমন এক অপূর্ব এক এন্টিটি যেটা আমাদের সবাইকে আনন্দ দেবে। লঙ্গিনাস এই সাবলাইম এটার সংজ্ঞা দিচ্ছেন। হোয়াট ইজ সাবলাইম? সাবলাইম হচ্ছে এমন এক এন্টিটি, এমন এক বস্তু, এমন এক সত্তা, যে সত্তা সবাইকে আনন্দ দেবে। রুচি, অভ্যাস, বয়স নির্বিশেষে, সেটা যে কোনো যুগের, যে কোনো জাতির, যে কেউ হোক না কেন, সবাই আনন্দ পাবে, আনন্দ দেবে। আনন্দ দেয়াটাই সাবলাইমের মূল উদ্দেশ্য। The sublime will give pleasure to everyone. সবাইকে আনন্দ দেবে, কেউ বঞ্চিত হবে না। This is called sublime. This method was first suggested in England by Addison, who said that
He would have a man read classical works. Addison and Steele 18th century লিটারেচারে আপনারা যারা পড়েছেন নিউ ক্লাসিক্যাল পিরিয়ডে এডিসন একজন গুরুত্বপূর্ণ সাংবাদিক ছিলেন। উনি গদ্য রচনা করতেন, বিভিন্ন রচনা উনি প্রখ্যাত। এডিসন প্রথম বলেছিলেন he would have a man read classical works which have stood the test of time. যে কোনো পাঠকের প্রথম দায়িত্ব হচ্ছে, যদি কোনো পাঠক নিজেকে সাহিত্যের অনুরাগী বলে দাবি করতে চায়, যদি কোনো পাঠক নিজেকে সাহিত্যের পাঠক, সাহিত্যের অনুরাগী, সাহিত্যের ভক্ত বলে দাবি করতে চায়, a man must read classical works, তাকে ক্লাসিক পড়তে হবে, which have stood the test of time, যেটা সময়ের যে বিচার, সময়ের যে পরীক্ষায় উত্তীর্ণ, হাজার হাজার বছর আগেও সেটা শ্রেষ্ঠ সাহিত্য ছিল, এখনো শ্রেষ্ঠ, হাজার হাজার বছর পরেও সেটা শ্রেষ্ঠ সাহিত্য হিসেবে বিবেচিত হবে। ক্লাসিক লিটারেচার হচ্ছে সেই সাহিত্য, ক্লাসিক সাহিত্য হচ্ছে সেই সব সাহিত্য যেটা সময়ের বিচারে উত্তীর্ণ, স্টুড দ্য টেস্ট অফ টাইম, হাজার বছর আগেও শ্রেষ্ঠ ছিল, এখনো শ্রেষ্ঠ, হাজার হাজার বছর পরেও শ্রেষ্ঠ হবে। ক্লাসিক লিটারেচার, দিস আর রিগার্ডেড অ্যাজ দ্য বেস্ট পিস অফ লিটারেচার, এবং যে কোনো রিডারকে এটা আগে পড়তে হবে। মাস্ট রিড দ্য ক্লাসিক ফার্স্ট অ্যান্ড also those modern works which find high praise among contemporaries, এবং কন্টেম্পোরারি যারা ক্রিটিক, সমালোচকরা যে সাহিত্য উচ্চমানের সাহিত্য হিসেবে মানে আখ্যায়িত করছেন, বলছেন যে এগুলো উচ্চমানের সাহিত্য, এগুলোকে পড়তে হবে। সহজ কথা আমি যদি একেবারে সহজ বাংলায় বলি, তাহলে সাহিত্য অনুরাগীর মূল দায়িত্ব হচ্ছে যত ভালো ভালো লেখা আছে, যত শ্রেষ্ঠ সাহিত্য আছে, what should be regarded as best literature. বেস্ট লিটারেচার বিষয়টা কি? বেস্ট লিটারেচার মানে হচ্ছে আপনাকে ক্লাসিক গুলো স্টাডি করতে হবে, এবং কন্টেম্পোরারি লিটারেচার, আধুনিক সাহিত্যের মধ্যে যেসব সাহিত্য মোটামুটি সব সমালোচকদের কাছেই ভালো সাহিত্য, শ্রেষ্ঠ সাহিত্য হিসেবে আখ্যা পেয়েছে। ক্লাসিক্যাল ওয়ার্কস, ক্লাসিক্স পড়তে হবে, which have stood the test of time and place, স্থান এবং কালের বিচারে উত্তীর্ণ ক্লাসিক লিটারেচার, সেগুলো পড়তে হবে। একই সাথে পড়তে হবে those modern works, আধুনিক সেই সব কাজ, আধুনিক সেই সব সাহিত্য, which find high praise among contemporaries, সমসাময়িক সমালোচকদের কাছে যেটা উন্নত মানের, উচ্চমানের সাহিত্য হিসেবে বিবেচিত হয়েছে। If the man fails to find any delight in them, এখন কথা হচ্ছে যে সমালোচকরা বলেছেন এটা উন্নত মানের সাহিত্য, মানলাম, কিন্তু আমি পড়ে তো কোনো আনন্দ পাচ্ছি না, I cannot find any pleasure, আমি তো কোনো মজা পাচ্ছি না। কিসের সমালোচক? তারা কি ভেবে এই কবিতাকে ক্লাসিক কবিতা বললেন? আমি তো কিছুই, কোনো মজাই পাচ্ছি না। হয়, হতেই পারে যে if reader fails to find any delight in them, যদি সে কোনো আনন্দ না পায়, then he would conclude that it is not the author who lacks the quality, but the reader who is incapable of discovering them. তার মানে এই না যে এটা কবির দুর্বলতা, this is not the shortcoming of the poet, এটা কবির অক্ষমতা না, এটা যিনি পাঠক তার দুর্বলতা, এটা যিনি পাঠক তার দুর্বলতা, হতভাগা পাঠক, সে পাচ্ছে না। The reader is unfortunate and he is incapable of discovering the pleasure. এই যে আচ্ছা, এই স্লাইডটা দিয়ে আমরা শেষ করব এখানে, কিন্তু শেষ করার আগে আপনারা এই স্লাইডটা দেখেন, এই সামারি 5, এই যে স্লাইডটা, স্লাইড নাম্বার 6, এটা কিন্তু স্লাইড, সেই স্লাইডগুলোর মধ্যে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্লাইড, মোস্ট ইম্পর্টেন্ট স্লাইড। কেন মোস্ট ইম্পর্টেন্ট স্লাইড? এইখানে
স্টোন মেথড, এই টাচ স্টোন মেথডটা কি আমরা এখান থেকে কিন্তু আইডিয়াটা নেওয়া শুরু করব। সাহিত্যের মধ্যে আমরা তার সাথে তুলনা করব, কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট করব। হ্যাঁ বলেন। হ্যাঁ আবার বলছি, হ্যাঁ আবার বলছি, হ্যাঁ আবারও বলছি, হ্যাঁ হ্যাঁ বলছি। আচ্ছা, টাচ স্টোন মেথডের মূল কথা হচ্ছে আমরা শিল্প সমালোচনা, সাহিত্য সমালোচনা, ক্রিটিসিজম করার আগে একটা স্ট্যান্ডার্ড আমরা ধরবো। উই উইল সিলেক্ট এ স্ট্যান্ডার্ড, একটা স্ট্যান্ডার্ড আমরা রাখবো। সেটা কি? হোমার, ভার্জিল তাদের লেখা ক্লাসিক লিটারেচার, সেগুলোকে আমরা স্ট্যান্ডার্ড হিসেবে নিব, যেগুলো স্থান ও কালের বিচারে উত্তীর্ণ। টাইম অ্যান্ড প্লেস এই বিচারে তারা উত্তীর্ণ। 1000 বছর আগেও সেগুলো শ্রেষ্ঠ ছিল, এখনো শ্রেষ্ঠ আছে। আর আধুনিক সাহিত্য, ইন মডার্ন লিটারেচার, শিল্প সমালোচকরা একমত হয়েছেন, মোটামুটি দে আর এগ্রিড অ্যাবাউট আপন দ্যাট সাম লিটারেচার, সাম টেক্সট, দিজ আর অফ হায়ার ভ্যালুস, সেগুলো আমরা বাছাই করব। এগুলো নিয়ে এগুলোকে আমরা স্ট্যান্ডার্ড হিসেবে রাখবো। তাহলে ক্লাসিক লিটারেচার প্লাস দ্য বেস্ট লিটারেচার ফ্রম কন্টেম্পোরারি পিরিয়ড, মডার্ন পিরিয়ড, আধুনিক যুগ থেকে আমরা শ্রেষ্ঠ সাহিত্যগুলো আমরা ওগুলোকে নেব। দিজ আর দ্য স্ট্যান্ডার্ড। এইটাই এখানে বলছে যে এডিসন যেটা বলছেন, a man should read the classical works, এই ক্লাসিক্যাল ওয়ার্কস গুলো স্ট্যান্ডার্ড, এবং and also those modern works, সেই সব আধুনিক কাজগুলো কন্টেম্পোরারিজ, যেটা সব সমালোচকরা একমত হয়েছেন যে এগুলো হচ্ছে বেস্ট। তাহলে ক্লাসিক্যাল ওয়ার্কস এবং বেস্ট কন্টেম্পোরারি মডার্ন ওয়ার্কস, এগুলোকে আমরা স্ট্যান্ডার্ড হিসেবে নেব। এখন প্রশ্ন হচ্ছে, সমালোচকরা অনেক সময় শ্রেষ্ঠ সাহিত্য বলে আখ্যা দেন, বিচার করেন, কিন্তু সেখান থেকে পাঠক কোনো আনন্দ পায় না। সেই কথাটাই শেষে বলছেন ম্যাথু আর্নল্ড। কি বলছেন? যদি কোনো পাঠক, হতভাগা পাঠক, fails to find any delight in them, যদি তারা কোনো আনন্দ খুঁজে না পান, if they fails to find any delight from this great best literature, then he would conclude that, এর মানে হচ্ছে it is not the author who lacks quality, এটা রাইটার, এটা লেখকের দোষ না। this is not the shortcoming of the author, এটা কবি সাহিত্যিকের ঘাটতি না, বরং এটা কার ঘাটতি? এটা হচ্ছে যিনি পাঠক, তার ঘাটতি। it is the shortcoming of the reader, এটা পাঠকের shortcomings, দুর্বলতা, who is incapable of discovering the delight। আমরা আলটিমেটলি টাচস্টোন মেথডে সাবলাইম লিটারেচারকে স্ট্যান্ডার্ড হিসেবে রাখবো। সাবলাইম হচ্ছে তাই যা সবাইকে আনন্দ দেয়, দেশ, জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে, অভ্যাস, বয়স, রুচি নির্বিশেষে সবাইকে আনন্দ দেবে। সেগুলোকে আমরা স্ট্যান্ডার্ড হিসেবে রেখে তার আলোকে সেটাকে আমরা স্ট্যান্ডার্ড ধরে আমরা অন্য সব সাহিত্যকে বিচার করব, ইভ্যালুয়েট করব, জাজ করব, এস্টিমেট করব, কম্পেয়ার করব, কন্ট্রাস্ট করব। আজকে তাহলে আমরা এই টাচ 11 থেকে আপনারা জয়েন করেন কাইন্ডলি আমাদের বিজয় দিবস উদযাপন, প্লিজ আপনারা জয়েন করেন। আর হচ্ছে আজকে এই পর্যন্তই থাকুক, নেক্সট ক্লাসে আমরা এখান থেকে আবার শুরু করব। আর রেকর্ডিং এ যা যা অস্পষ্টতা আছে আপনারা নোট করে রাখেন, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ ওগুলোকে আমি আবার এক্সপ্লেইন করব।
নেটওয়ার্কের প্রবলেমের কারণে হয়তো বুঝতে অসুবিধা হতে পারে, আমি আবার জি এক্সপ্লেইন স্যার, করে কথা দেবো, সমস্যা নেই। আসছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। ওকে, ভালো থাকেন আপনারা সবাই। আসসালামু আলাইকুম, টেক কেয়ার। আসসালামু আলাইকুম স্যার।